বন্ধুরা নমস্কার। বিষয় বাড়িতে ভালো অভিভাবক থাকলে। বন্ধুরা, বাড়িতে যদি ভালো অভিভাবক থাকেন না, তো তার আন্ডারে যারা থাকে তারা এমন স্বভাবের অধিকারী হন যে জীবনযুদ্ধে না তারা যুঝতে পারেন। এ বিষয়ে না আমার পিতৃদেবের কয়েকটি কাজের উপদেশের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে এই ভিডিওটি। তিনি এরকম বলতেন, তার মধ্যে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। তিনি এরকম বলতেন যে, দেখ, জীবনে যদি কেউ একটা কথা দিয়ে উপকার করে থাকে না, সেটা ভুলবি না, কখনো কখনো ভুলবি না, দেখবি তোর জীবনে উন্নতি হবে। আরেকটি বলতেন এরকম যে, কখনো না অন্যকে দুঃখ দিবি না, অন্যকে কষ্ট দিবি না। তার কারণ হলো এটি না বহু গুণে তোর কাছে ফেরত আসবে, কোনো ভুল নেই। জীবনে এরম তিনি অনেক অভিজ্ঞতার কথা শুনিয়েছেন যে কোনো মানুষ যখন সমাজে একটু প্রতিষ্ঠা পায়, একটু যখন লোকে মান্যগণ্য করে, আর যখন সে কিছু ক্ষমতার অধিকারী হয় না, তখন তার মাথাটি খারাপ হয়ে যায়। মানুষের প্রতি, বিশেষ করে তার কেউ বিরুদ্ধাচরণ করলে তার সে ক্ষতি করবেই করবে ক্ষতি, কিংবা তার তালে তাল মিলিয়ে না চললে তাকে হয়রানি করবে। আর কিছু এইসব মানুষের সাকরেত থাকে, তারা তাকে কুবুদ্ধি দিতে থাকে, তাকে সাহস করে বলে না যে তুমি এটি ভালো করছো না। এমন মানুষের যে কি দুরবস্থা হয়, একটা সময় তাকে সব ছেড়ে চলে যায়, ওই পাপের বোঝা তাকে একাই বইতে হয়। সংসারে পর্যন্ত কেউ দায়িত্ব নেয় না তার। কর্মফল কোথায় যাবে? এইসব মানুষ যখন দাপটের সঙ্গে অন্যায় বিচার করতে থাকে না, তার পরিবার পরিজনের, আমরা মনে করি তার তো পরিবারের সঙ্গে সে রয়েছে, তার পরিবারও সাপোর্ট দিচ্ছে না, তার সামনে বলছে না, সকলের সামনে বলছে না, কিন্তু যথাসময়ে তাকে বলে কিন্তু তুমি এটা ভালো করছো না। তার কারণ হলো কি? মানুষের বিবেক। এটি কখনো মানুষকে খারাপ কাজ করতে দেয় না, যদি সে সদা বিবেককে জাগ্রত রাখে। ওই জন্য পরিবারের কোনো না কোনো ব্যক্তি তার মুখের উপর বলবে তুমি এটি ভালো করছো না। তারপর তিনি বলতেন এরকম যে, দেখ, সমাজে কত রকম অন্যায় অবিচার হচ্ছে, দুষ্ট স্বভাবের মানুষের কত ক্ষতি করছে। সবসময় আমরা সেই সাহসের অধিকারী হই না যে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। সেরকম বীর যারা, তারা রুখে দাঁড়ান, অন্যায় বিচারের প্রতিবাদ করেন, সমস্ত পীড়ন অত্যাচার সহ্য করেন। সবাই আমরা সেরকম হতে পারি না, কিন্তু তুমি একটি কাজ করতে পারো, সেটা হলো তুমি যখন প্রত্যক্ষভাবে সেই বীরের পাশে গিয়ে না দাঁড়াতে পারছো, কিংবা এই অন্যায় অবিচারী মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছো না, ভগবানের কাছে তুমি তখন কায় মনোবাক্যে প্রার্থনা করো, হে ঈশ্বর, তুমি অসহায় সাধু মানুষেরকে রক্ষা করো, দুষ্টের দমন, সৃষ্টের পালন করো। কিভাবে? দুষ্ট মানুষকে তুমি শুভ বুদ্ধি দাও, তারা যাতে
অন্যায় বৃত্তিগুলো ছেড়ে দেয়, ভালো রাস্তা গ্রহণ করে। তারপর তিনি এরকম বলতেন যে দেখো, আজকে তুমি যাকে না অহংকার বশত তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অবজ্ঞা করবে, এটি জেনে রেখো সেই মানুষের কাছে গিয়ে তোমাকে মাথা হেট করে দাঁড়াতে হবে, হবেই হবে, কোনো ভুল নেই এতে। তিনি শুধু বলেই ক্ষান্ত হতেন না, কত যে উদাহরণ তিনি দিতেন, কত উদাহরণ, ভুরি ভুরি একেবারে। এ না কল্পিত একটা কাহিনী বানিয়ে বললেন, নাম ধরে ধরে তিনি এরকম বলেছেন, নিজের জীবনের অভিজ্ঞতার পর্যন্ত কথা শুনিয়েছেন। যেসব মানুষের কি দুরবস্থা হয়, যখন তেজ থাকে, যখন ক্ষমতা থাকে, যখন নাম যশ থাকে, তখন মানুষকে আর মানুষ বলে গণ্য করে না, পরিণামের কথা তখন আর ভাবে না। তারপর যখন ফাঁদে পড়ে, গাড্ডায় পড়ে না, সব যখন ছেড়ে চলে যায়, তখন সে হাড়ে হাড়ে টের পায়, এবং কেউ তার সঙ্গে থাকে না, কেউ তার সঙ্গে থাকে না। আরেকটি কথা বলতেন উনি এরকম, যে দেখ, জীবনে না ডকুমেন্টেশন, এই যে তোমার জীবনে যত রকম তুমি কাগজপত্র তোমার থাকুক না কেন, সেটিকে চেষ্টা করবে যথাযোগ্য মর্যাদায় সেগুলোকে সংরক্ষণ করতে। দেখবে ওই সময়টা হয়তো দরকার হচ্ছে না, কিন্তু কালের পরিবর্তন, কখন কোন মানুষের মাথার মধ্যে কি এসে ভর করে, এগুলো সদা সর্বদা প্রস্তুত রাখতে হয়। বন্ধুরা, এটি যে কত বড় সত্যি কথা বলেছেন, তার নিজের জীবন দিয়ে সেটা দেখিয়েছেন। তার সেই কবের সেই পাসপোর্ট, রেশন কার্ড, বাড়ির কাগজপত্র, সরকারি যে দলিল দস্তাবেজ, শুধু তাই না, পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাকে যে সম্মান দেওয়া হয়েছে, তাকে যে মর্যাদা দেওয়া হয়েছে, তাকে যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে, এই সব কাগজপত্র, শুধু তাই না, তাকে যে নিমন্ত্রণ পত্রটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে, সেটি পর্যন্ত, শুধু তাই না, অনুষ্ঠানে কোনটি কিভাবে খরচ করেছেন তার হিসেব পর্যন্ত, মূল্য সমেত, তারিখ, সেটি পর্যন্ত বসিয়ে, কখন কার সময় কার সঙ্গে অভিনয় করেছেন, সমস্ত বড় বড় দিকপাল অভিনেতাদের সঙ্গে সেই নামের লিস্ট, সেই 62-63 সালে সম্ভবত, কি 64 সালে, কলকাতা বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে আমার মায়ের সামান্য একটু সোনার গহনা কিনেছিলেন, সেই রিসিট পর্যন্ত। আমার এইগুলো দেখার পর না, আমি পরবর্তীকালে প্রতিরক্ষা দপ্তরে একজন ডিকি বেস ক্যাডার, আমাদের কাজ ছিল যে সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, এসবের কোয়ালিটি অ্যাসুরেন্স করা, সাজোয়া গাড়ি। তো আমি যখন এই আইএসও স্ট্যান্ডার্ড যখন ভারতবর্ষে আসলো, আমি দেখেছিলাম যে আমার যে প্যারেন্ট এস্টাবলিশমেন্ট, যেটি প্রথম আমি যেখানে জয়েন করি, কীভাবে এই ডিজিকিউতে এটি মেনটেন হতো। আইএসও থেকে যখন টিম এসেছিল, তারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে
ইন্টারাক্ট করে বলেছিলেন যে আপনাদের না এগুলো সব ইনবিল্টই ছিল, ইনবিল্ট, আপনাদের হচ্ছে কোনো কাজই মানে পরিশ্রমই করতে হবে না। তখন বলতেন এই শুধু কেবল এই নতুন বোতলে পুরনো পানীয় ভরে দেওয়া, আপনাদের সমস্ত কিছু এগুলো এস্টাবলিশড, অসাধারণ ডকুমেন্টেশন। আমার ওই বাবার কথাও মনে পড়ে গেল তখন। বন্ধুরা, ভালো অভিভাবক পেলে হয়তো সে বড় চাকুরি হতে পারল না, আমির হতে পারল না, বড়লোক হতে পারল না, কিন্তু তার জীবনটি অতি মূল্যবান হয়ে ওঠে। তার কারণ হলো সেই মানুষের মধ্যে সদাচার ডেভেলপ করে, সেই মানুষকে মানুষ অন্তর দিয়ে শ্রদ্ধা করে, আর এটি হলো তার উপরে ঝরে পড়া আশীর্বাদ। মানুষের আশীর্বাদ যদি মাথায় থাকে না, ভগবানের আশীর্বাদ আপনা থেকেই আসবে। সেই মানুষ জীবনে যতই দুঃসময় আসুক না কেন, সংকট মুহূর্ত আসুক না কেন, তিনি সাহসের সঙ্গে সেগুলো যুঝতে পারেন, মনের শান্তি নষ্ট না করে। নমস্কার বন্ধুরা।